পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন হতে হবে এমন দাবি বেশ কিছুদিন ধরেই উঠে এসছে। কয়েকটি দল দাবি করছে, জোর দিয়ে দাবি করছে যে এইভাবেই নির্বাচন হতে হবে। কিন্তু এদের সুবিধা কি? এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস। বাংলাদেশের নির্বাচন হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, অর্থাৎ কোনো একটি এলাকায় সেই আসনে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই আসনের জয়ী হিসেবে স্বীকৃত হয় এবং পার্লামেন্টে তার সিটে চলে আসে। এইভাবে এক একজন এমপি নির্বাচিত হয়। যেই দল 151টা এমপি পাবে বা 151টা সিট পাবে সে সরকার গঠন করবে। এই মোটামুটি সিস্টেম। কিন্তু পিআরে সেই রকম হয় না। পিআরে যেটা হয় সেটা হচ্ছে ভোটার এক একটা মার্কাকে ভোট দেয় বা এক একটা দলকে ভোট দেয়। সেই দলগুলো যত শতাংশ ভোট পায় তাদের পার্লামেন্টের সিট হয় তত শতাংশ। এই হিসাবটা কিছুটা জটিল, তবে সোজাভাবে যদি বলা যায় যে কোনো একটা দল যদি ভোটে 30% ভোট পায় তাহলে পরে পার্লামেন্টে সে 30% সিট পাবে। তাহলে কেউ যদি 30% ভোট পেয়ে আসে তাহলে বাংলাদেশের পার্লামেন্টে যেখানে 300টা সিট আছে সেখানে সে 90টা সিট পাবে, এরকম বলা যেতে পারে। পিআর এতে বোঝা যায়, মনে হয় বুঝি খুব সহজ এবং সরল একটা জিনিস। পিআরের যত প্যাচ তা নিয়ে আরেকটি ভিডিও করা আছে, এখানে আপনারা দেখতে পারেন। তবে আজকে আলাপ করছি পিআরের সুবিধা নিয়ে। এক্ষেত্রে একটু পেছনে ফিরে দেখা যায়। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে আমাদের এ পর্যন্ত যে ইলেকশনগুলো হয়েছে তার মধ্যে যে চারটা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে সেখানে কারচুপি হয়নি, 91, 96 দ্বিতীয় ইলেকশনটা, 2001 আর 2008। 91 ইলেকশনে বিএনপি ভোট পেয়েছিল 30.8%, 31%ই ধরলাম। আর আওয়ামী লীগ পেয়েছিল 30.08, ধরে নিলাম 30%। 31 আর 30, 1 পার্সেন্টেজ পয়েন্টের তফাৎ। বিএনপির আসন ছিল 140টা আর আওয়ামী লীগের ছিল 88টা। তাদের ভোটের তফাৎ কিন্তু খুব কম। সেই ইলেকশনে বিএনপি পেয়েছিল 1,50,00,000 ভোট আর আওয়ামী লীগ পেয়েছিল 1,25,00,000 ভোট। কিন্তু এই 25 লক্ষ ভোটের তফাৎ এমন জায়গায় হয়েছে যে সে কারণে তাদের আসন সংখ্যা অনেক তফাৎ হয়েছে। 96 ইলেকশনে আওয়ামী লীগ পেয়েছিল 37.44% ভোট, তাতে 146 সিট পেয়েছিল। বিএনপি 33.6% ভোট পেয়ে 116টা। 2001-এ বিএনপি পেয়েছিল 40.97% আর আওয়ামী লীগ পেয়েছিল 40.1%। ধরে নিলাম 41 আর 40, 1 পার্সেন্টেজ পয়েন্টের তফাৎ। কিন্তু 2001-এ বিএনপি পেয়েছিল 193টা সিট আর আওয়ামী লীগ পেয়েছিল 62টা। অন্যদিকে 2008-এ বিএনপি পেয়েছিল 32.5% সিট ছিল 30টা, অথচ 1996 সালে 33% পেয়ে সে 116টা সিট জিতেছিল। এটা কিভাবে হয়? এই পাটিগণিতটা এই ভিডিওতে ব্যাখ্যা করা আছে, দেখতে পারেন। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে কোনো একটা আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই একজন এমপি হয়ে যায়। সে কারণে অনেক সময় দেখা যেতে পারে যে ভোটের হিসাবে কেউ হয়তো ভোটের সংখ্যা কম কিন্তু আসন বেশি পেয়েছে এবং সে কারণেই পার্সেন্টেজ অল্প অল্প তফাৎ হলেও তারা এগিয়ে যায়। যেমন 91 সালে অন্য যে দুটি দল ছিল, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি, জামাতে ইসলামী 91 সালে ভোট পেয়েছিল 12% আর জাতীয় পার্টি পেয়েছিল 11.9%। খুব অল্প তফাৎ। তবে জামাতে ইসলামী সেইবার সিট পেয়েছিল 18টা আর জাতীয় পার্টি পেয়েছিল 35টা। এই রকম হেরফের এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বে কোনোভাবে হবে না। যতটুকু ভোট ততটুকু সিট। এটা খুব সরল এবং এটা মনে হবে যে হ্যাঁ এটা ন্যায্য, সেরকমই হবে। তবে সব সময় যে কোনো রকম ভোট পেলেই আমি একটা সিট পেয়ে যাব ব্যাপারটা সেরকম হয় না। কেউ হয়তো 0.25% ভোট পেল, কেউ 0.5% ভোট পেল, তখন একটা সিটের অর্ধেকটা তো আর কাউকে দেওয়া যাবে না।
বা একটা সিটের 4/1 দেওয়া যায় না। সেজন্য অনেক ক্ষেত্রেই হয় একটা থ্রেশহোল্ড ঠিক করে দেওয়া হয়, অর্থাৎ ন্যূনতম এতটুকু ভোট যদি কেউ না পায় তাহলে সে সিট পাবে না। কোনো সময় সেটা 3% হতে পারে, কোনো সময় 5% হতে পারে। ধরে নিলাম যে 5% হচ্ছে থ্রেশহোল্ড, অর্থাৎ 5% অন্তত 5% পেতে হবে পার্লামেন্টে সিট পাওয়ার জন্য। ধরে নিলাম যে কোনো একটা দেশে ভোটার আছে মোট 1000 জন, পার্টি আছে 6টা। সবচেয়ে বড় পার্টিটা সে পেল 40%, মানে 400 ভোট। তারপরের জন পেল 30%, অর্থাৎ 300। তারপরের জন 20%, 200 ভোট। এর পরের 3টা পার্টি 40টা ভোট, 40টা ভোট আর 20টা করে ভোট পেল, 4%, 4% আর 2%। তাদের কেউ সিট পাচ্ছে না। তাহলে এখন সব মিলিয়ে 100টা ভোট আমার বাদ হয়ে গেল। তাহলে কি পার্লামেন্টে 10টা সিট ফাঁকা থাকবে? পার্লামেন্টে যে 100টা সিট আছে সেই 100টার মধ্যে 10টা সিট তো এখানে চলে আসতো 100টা ভোটের জন্য। সেই 10টা সিট তাহলে কিভাবে পূরণ হবে? তখন যেটা হয়, ওই 100টা ভোট বাদ দিয়ে ধরে নেওয়া হয় যে ভোট দেওয়াই হয়েছে 900টা। এবার 900-র মধ্যে 400 যত শতাংশ সেই হিসেবে সিট বন্টন হবে, অর্থাৎ সবচেয়ে বড় দলটি 44টা সিট পেতে পারে, তারপরেরটি 33, তারপরেরটা 22, এরকম করে সিট বন্টন হয়। তবে এই নিয়মগুলো যেখানে যেখানে পিআর সিস্টেম চালু আছে সেই সমস্ত জায়গায় আলাদা করে নিয়ম চালু করতে হয়। যেমন স্বতন্ত্র ক্যান্ডিডেট, কোনো একজন লোক কোনো একটি জায়গায় সাংঘাতিক পপুলার, তার এতই জনপ্রিয়তা সে যার বিরুদ্ধেই দাঁড়ায় সে জিতে যাবে। কিন্তু এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সারা দেশের মধ্যে সে যদি ওই 3-5% না পায় তাহলে সে কোনো আসন পাচ্ছে না। সেটার জন্য নিয়ম কি হবে সেটা এখনও আমাদের এখানে ঠিক করা হয়নি, কারণ নির্বাচন কমিশনকে জানালে নির্বাচন কমিশন সেই হিসেবে আসলে এই আইনগুলো বা এই বিধিগুলো ঠিক করবে। সেজন্য সময়ও দরকার হবে অনেক। এখন আসা যাক অন্যান্য সুবিধা। আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে যখন ভোট হয় তখন যেটা দেখা যায় যে, এবং আমাদের এর আগেকার যে নির্বাচনগুলো সেখানকার শতাংশের হিসেবে যদি আমরা দেখি তাহলে পরে পরিষ্কার বোঝা যায় যে কোনো একটি দল আসলে কখনো 51% ভোট পায় না, এখনও পর্যন্ত পায়নি। তাহলে তাদের অন্য কয়েকটি দলের সাথে জোট বাঁধতে হবে। এখানে একটা ভালো বিষয় হচ্ছে, যেখানে যেখানে এই পিআর সিস্টেম চালু হয় সেখানে একসাথে মিলে কাজ করার একটা সংস্কৃতি তৈরি হয়, এবং তারা তখন কোনো একটি দল একচ্ছত্র আধিপত্য বা স্বৈরাচারী কোনো ব্যবহার করতে পারে না। ও তার যে জোট, সেই জোটের যে অন্যান্য শরিক তাদেরকেও খুশি রাখতে হয় এবং তাদের মতো করে কিছুটা হলেও চলতে হয়। পার্লামেন্টে যে সিট আসে সেই সিটটা আসলেই দেশের মানুষ কতটা কাকে ভোট দিচ্ছে সেইটা তার একটা প্রতিফলন, আদতেই তার একটা প্রতিফলন দেখা যায়। কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে সেরকম হয় না অনেক সময় যেটা এর আগের ইলেকশনেও দেখা গেছে যে 40% বা 35%-এর ভোট নিয়েও অনেক বড় একটা মেজরিটি নিয়ে এক একটা দল পার্লামেন্টে চলে আসতে পারে। আবার অনেক সময় এরকম হয় যে কোনো একটা দল সে সবগুলো আসনে হয়তো তৃতীয় স্থান পেয়েছে বা দ্বিতীয় স্থান পেয়েছে, কিন্তু কোনোটাতেই সে সংখ্যাগরিষ্ঠ হয়নি। সব মিলিয়ে তার হয়তো 7-8% ভোট চলে এসছে, কিন্তু সে একটাও সিট পাচ্ছে না। এমনিতে হিসাব করলে দেখা যাবে যে এই ভোটটা আসলে নষ্টই হলো। কিন্তু এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে এইরকম ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আমার যদি 5% ভোট থাকে, 6% ভোট থাকে, 3% ভোট থাকে, কোথাও না কোথাও সেটা গোনে, সেটা কাজে লাগে। অফকোর্স অবশ্যই সেই যে ন্যূনতম একটা থ্রেশহোল্ড ঠিক করে দেওয়া হয় সেটা নিচে গেলে তো আর গোনা হচ্ছে না, তার ওপরে থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই থাকেন যে আমার প্রিয় দল কমিউনিস্ট পার্টি, কিন্তু কমিউনিস্ট পার্টি তো আসলে কোনো আসন জিতবে না, ওকে ভোট দিলেই কি না দিলেই কি। কিন্তু পিআর সিস্টেমে তো সেরকম হয় না। সে যদি মোটামুটি একটা শতাংশ, 1% ভোট পেয়ে যায় তাহলে তো তার আসন চলে আসবে। সেই জন্যে ইলেকশনে ভোটার টার্ন আউট বা মানুষজন অনেক বেশি করে ভোট দিতে আসে এবং তাদের পার্টিসিপেশন বাড়ে, এটাও একটা সুবিধা। সবচেয়ে বড় সুবিধা যেটা হয় পিআর সিস্টেমে সেটা হচ্ছে অনেক ছোট ছোট মাইনরিটি আছে যারা
এক একটা দল বা একটা করে মোর্চা করে তারা তাদের মতো করে রেজিস্ট্রেশন, যেটা অন্যান্য পার্টির মতোই রেজিস্ট্রেশন করতে হবে, করলে পরে সেই ইস্যুতে সারা দেশের মধ্যে যদি সাপোর্ট থাকে এবং সারা দেশের মধ্যে যদি যথেষ্ট পরিমাণ ভোট তারা পায়, তাহলে পরে সেই দলগুলো সেই মাইনরিটি ইন্টারেস্ট পার্লামেন্টে চলে আসতে পারে। এখানে ধরা যাক আমাদের সবচেয়ে বড় মাইনরিটি নারী। নারীরা দেশের অর্ধেক, কিন্তু কোথাওই তারা অর্ধেক ভাগ পায় না। সেক্ষেত্রে যদি একটা জাতীয় নারী মোর্চা হয় এবং সেখানে নারীরা যদি ভোটের 25%, 30% ভোটও পায়, তাহলে কিন্তু পার্লামেন্টে তারা 90টা সিট আসবে। আর এখানে যেটা হবে, এরকম আরও কতগুলো ছোট ছোট মাইনরিটি গ্রুপের কথা চিন্তা করা যায়। আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা মিলিয়ে 10%-এর মতো আছে, তাদের মতো করে তারা ইলেকশন করতে পারে এবং তাদেরও এক রকমের রিপ্রেজেন্টেশন তখন থাকবে পার্লামেন্টে। এই প্রতিনিধিত্ব অন্য সময় কখনোই তারা পাবে না। বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, জামাতে ইসলামী হোক অথবা এনসিপি হোক, এর মধ্যে এই মাইনরিটিদের আদতে যতটুকু ভাগ থাকার কথা সেটা আসলে ওই রকম করে তো আসে না। কিন্তু তারা তাদের মতো করে যদি একটা দল গঠন করে বা এরকম একটা মোর্চা তৈরি করে এবং সেটা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে পারে, তাহলে পরে তারা পার্লামেন্টে সিট পাবে। এই রকম পরিবেশবাদীরা অনেক দিন সরকারেই ছিল জার্মানিতে, কিন্তু কোনো একটা আসনে হয়তো পরিবেশবাদীরা বাংলাদেশেও জিতবে না। সারা দেশের মধ্যে তারা হয়তো 7-8% ভোট পেয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন মাইনরিটিদের জায়গা হয় এবং তারা আসলে পার্লামেন্টে বসে এক রকমের দেশের যে নীতি, সেখানে একটা নীতি নির্ধারক হিসেবে ভূমিকা রাখতে পারে। এইটা বিশাল একটা সুবিধা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে ভোটাররা যেহেতু একটা দলকে ভোট দেয়, একটা মার্কাকে ভোট দেয়, কোনো ব্যক্তিকে ভোট দেয় না, সেজন্যে যখন কোনো একটা দল জিতে সরকার গঠন করে, তখন সেই এমপিরা আসলে শুধুমাত্র ওই পার্লামেন্টে বসে তারা আইন প্রণয়ন করেন এবং এলাকায় যে উন্নয়ন কাজ, এলাকার যে অন্যান্য কাজ, যেটা সাধারণত আমাদের দেশে এমপিদের উপরে অনেকখানি নির্ভর করে, সেটা নির্ভর করে তখন স্থানীয় সরকারের উপরে, এবং স্থানীয় সরকার তখন বেশ শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ অথবা জেলা পরিষদ, যেগুলো বর্তমান অবস্থায় এমপির সাথে পাল্লা দিয়ে খুব একটা ওরকম পারে না বা এমপির প্রভাব থাকে অনেক, কিন্তু এই পিআর সিস্টেমে সেই প্রভাবটা আসলে অনেকখানি কমে যায়, কারণ কোনো একটা এলাকার আলাদা করে কোনো এমপি থাকে না। তখন সেই এলাকায় স্থানীয় সরকার ভালোভাবে এবং শক্তিশালী ভূমিকাও রাখতে পারে। তবে এই সব কিছুর জন্যে বেশ কিছু বিধিমালা দরকার, বেশ কিছু নিয়মকানুন ঠিক করা দরকার, যেটা আমাদের দেশে এখনও নেই। সেটা করতে সময় লাগবে এবং সেটার জন্যে বেশ কিছু আলাপ আলোচনারও প্রয়োজন হবে।